ভারত যেভাবে এটাকে নিয়ে Misuse করার অতিরঞ্জিত কথা বলে তাদের মিডিয়াগুলো, সরকারগুলো, এবং খুব অ্যাগ্রেসিভ কথাবার্তা বলে, এটা একেবারেই অগ্রহণযোগ্য এবং আমরা এটাকে প্রত্যাখ্যান করি। সীমান্তে যে পুশিন গেমটা, এই পুশিন গেমটা খুব বেশি খেলে। ম্যাপ অফ দি ওয়ার্ল্ড ক্যান চেঞ্জ, দি ম্যাপ অফ চায়না অ্যান্ড বাংলাদেশ উইল নট বি চেঞ্জ। কেন বাংলাদেশ বিমান বাহিনীকে শক্তিশালী করা হয়নি তখন? সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোতে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল জামাল। আমাদের টক শো দেশ এবং দেশের বাইরের অগণিত দর্শক এবং আমাদের তরফ থেকে আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শকদেরকে জানাই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা একটু আজকে সুব্রত দর্শক, আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল বিষয় নিয়ে, জিওপলিটিক্যাল বিষয় নিয়ে কথা বলে আমরা সেটাই বলবো, কিন্তু আমাদের দেশটা থ্রুতে যাব, আমরা চীনে যাব, আমরা ভারতে যাব, পাকিস্তানে যাব, সব কিছু আসবে। তো কর্নেল জামান, আপনি জানেন যে কিছুদিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে গিয়েছিলেন। আমরা জানি যে চীন আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু, আমাদের অনেক উন্নয়নে, বেশিরভাগ উন্নয়নে তাদের সাথে আমরা করি, তাদের সহযোগিতা রয়েছে এবং সামরিক ক্ষেত্রেও তাদের অনেক ইকুইপমেন্ট আমরা এখন বেশিরভাগ তাদেরটাই ব্যবহার করি। আমার প্রশ্ন হচ্ছে, উনি তার সফরসূচি ছিল, উনি চীনে গেছেন, অনেক ধরনের এমইউ স্বাক্ষর হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এক প্রতিবেশী দেশ আছে, তারা আমাদেরকে আসলে ওইভাবে তারা কাউন্ট করে না গত 17 বছরের একটা সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে। কিন্তু আমরা সেখান থেকে বের হয়ে এসেছি 2024 সালে গণ অভ্যুত্থানের পর থেকে। আমাদের আগের যে অন্তর্বর্তী সরকার ছিল খুব ভালো স্টেটমেন্ট নিয়েছিল, তারই ক্যারি করছে এই সরকার। প্রধানমন্ত্রী এই সফর, ভারতের উদ্বিগ্ন হওয়া চীন আমাদের প্রতি কি ধরনের কি সহযোগিতা করতে পারে, আমাদের দর্শকদের যদি আপনি একটু জানাতেন। ধন্যবাদ কাজল আপনাকে। আমি অত্যন্ত সময় উপযোগী একটি প্রশ্ন যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর এবং পরবর্তীতে আমাদের প্রতিবেশী ভারতের যে আপনার মিডিয়ার যে একটি, আমি বলবো যে খুব লম্ফজম্প এবং খুবই দুঃখজনক, তারা যে ধরনের ভাষা ব্যবহার করে তাদের কথাবার্তায়, এটা আপনার কোনোভাবে এটা আমি বলবো যে সাংবাদিকতায় যায় না। এই ধরনের ভাষা এটা মিডিয়াতে আমরা এগুলো আশা করি না কখনোই। তবে আমরা আমাদের ভদ্রতার সীমা কখনো ছাড়িয়ে যায় না, আমাদের কথার ভিতরে আমরা রাখি। এটা আমাদের বলতে পারেন যে আমাদের সংস্কৃতি, আমাদের বাংলাদেশের মানুষের যে সৌজন্যবোধ, তার ভিতর থেকে আমরা কথা বলতে অভ্যস্ত, আমরা সেভাবে আমরা বলি। তো আজকেও সেভাবে আমরা আলাপ করব যে মাননীয় প্রধানমন্ত্রী যখন চীন সফরটাকে আপনি বেছে নিলেন, আপনি খেয়াল করবেন তখনই কিন্তু আমাদের প্রতিবেশী ভারত কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করা শুরু করলো। তাদের কিন্তু সমস্যাগুলো এখন হচ্ছে সবচেয়ে কারেন্ট যেটা তারা করে সেটা হচ্ছে একটা শেখ হাসিনা কার্ড প্লে করে, আর সাথে আপনি যেহেতু শেখ হাসিনা তাদের পালিত একটি কাজেই সেটাকে তারা ব্যবহার করে এবং তাদের এখন ওখানেই বসে আছে, তারা অসংখ্য নেতাকর্মী নিয়ে তিনি ওখানে বসে আছেন। আরেকটা হচ্ছে আপনি দেখবেন যে আমাদের সীমান্তে যে পুশিন গেমটা, এই পুশিন গেমটা খুব বেশি খেলে এবং মাননীয় প্রধানমন্ত্রী যাওয়ার আগে কিন্তু এরকম শুরু করলেন এবং উনি ফিরে আসার পরে এখন কিন্তু নতুন কাজ শুরু করছেন, শেখ হাসিনা রিটার্ন। তবে আমি দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই সকলের উদ্দেশ্যে, আমাদের প্রতিবেশী যে দেশ আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে বাংলাদেশ আর আগের সেই 16টি বছরের বাংলাদেশ 16 বছর আগের যে বাংলাদেশ নাই। কারণ বাংলাদেশ কখনোই আপনার পরাধীনতা পছন্দ করে নাই। এদেশের সকল মানুষ একসঙ্গে যুদ্ধ করে এদেশে স্বাধীন করেছে 1971 সালে। পৃথিবীতে কোন দ্বিতীয় ইতিহাস নাই যে পুরো জাতি যুদ্ধ করে একটা দেশে স্বাধীন করেছে। একমাত্র বাংলাদেশই একমাত্র রাষ্ট্র যে পুরো জাতি যুদ্ধ করেছে আপনার। তো তারেক রহমানের যে স্টুয়ার্ট যে মুভটা ছিল, এটা কিন্তু এখন নয়। ওনার মাতা যখন আমাদের দেশ পরিচালনা করেছেন তখনও কিন্তু তিনি এটিকে খুব 1 নম্বর প্রায়োরিটি দিয়েছেন এবং তার বাবা যখন দেশ পরিচালনা করেছেন শহীদ প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান, তখনও কিন্তু এটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এবং আপনি জানেন চীনের সঙ্গে আমাদের কৌশলগত সম্পর্ক, কিন্তু এটা শুধু অত্যন্ত বিশ্বস্ত বন্ধু চীন আমাদের। এবং এই ভিজিটে চাইনিজ গভর্নমেন্ট যেভাবে তারেক রহমানকে আপনার আপ্যায়ন করেছে, যেভাবে তাদের 3টা স্তরে কিন্তু তার মিটিং হয়। চাইনিজ কিন্তু যে কংগ্রেস আছে তাদের সঙ্গে তার মিটিং হয়, চাইনিজ প্রধানমন্ত্রীর সঙ্গে তার মিটিং হয় এবং চাইনিজ প্রেসিডেন্টের সঙ্গে তার মিটিং হয়। প্রত্যেকটা মিটিং কিন্তু তাদের মিডিয়ায় কিন্তু খুব বড় করে কাভারেজ দিয়েছে এবং ওনার কাভারেজগুলো কিন্তু তাদের সেন্ট্রাল পেজে আসতো। নর্মালি আপনি চায়নাতে কিন্তু দেখবেন যদি কাভারগুলো যদি ফ্রন্ট পেজে যদি কোনো একটা বামে ডানে উপরে থাকে, তাহলে ধরে নেবেন খুব হালকাভাবে তারা দেখাচ্ছে। যদি দেখেন যে সেন্টারে থাকে, ওটা কিন্তু আপনার
প্রেসিডেন্ট অফিস থেকে ডাইরেকশন থাকে কোথায় কোনটা হবে। তার মানে সেন্টার অর্থ যে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমাদেরকে অনেক প্রাধান্য দিয়েছে, প্রাধান্য দিয়ে এই নিউজটা কিন্তু করা হয় আপনার। এবং আপনার মনে আছে, একটু ইন্টারাপ্ট করি আপনাকে, আপনার চাইনিজ যে প্রেসিডেন্ট উনি কিন্তু তারেক রহমান উপস্থিত থাকায় বলেছেন যে আপনার বাবা এবং মাও চীনের বিশ্বস্ত বন্ধু ছিলেন, এইভাবে আপনাকে ঠিক, এটা কিন্তু খুব আবেগ ঘন, চীনারা কিন্তু আবেগী না, কিন্তু তারা এই কথাটা বলেছে, তার মানে কতটা তারা মিন করে। হ্যাঁ, চাইনিজ সরকার কিন্তু খুবই প্রফেশনাল এবং তাদের সরকার কিন্তু আপনার তাদের ফরেন পলিসি কিন্তু পরিবর্তন হয় না, কারণ একটি সিস্টেমের ভিতর দিয়ে চারা চলে। এবং ওখানে আপনি আরেকটা খেয়াল করবেন যে এই ভিজিটেশনে তো আমাদের তিস্তা প্রকল্প নিয়ে আলাপ হয়েছে, চাইনিজ যে আপনার স্পেশাল ইকোনমিক জোনগুলো নিয়ে আলাপ হয়েছে, যেগুলো করছে, অনেক বিষয় নিয়ে আলাপ হয়েছে। তার ভিতরে কিন্তু চাইনিজ প্রেসিডেন্ট কিন্তু একটি কমেন্ট করেন, যে কমেন্টটা আপনার অনেক পত্রিকাতে এসেছে, আপনি খেয়াল করবেন। উনি ইংরেজিতে বলেন যে দি ম্যাপ অফ দি ওয়ার্ল্ড ক্যান চেঞ্জ, দি ম্যাপ অফ চায়না অ্যান্ড বাংলাদেশ উইল নট বি চেঞ্জ। এটার অর্থ কিন্তু খুবই গভীর। বিশ্বের মানচিত্রের পরিবর্তন ঘটতে পারে, কিন্তু চায়না এবং বাংলাদেশের মানচিত্রের পরিবর্তন ঘটবে না। এটা কিন্তু এক ধরনের বলতে পারেন যে উনি হুঁশিয়ারি দিয়ে দিলেন আমাদের যে এই ভারত নামক যে প্রতিবেশী হুঙ্কার দেয় যে আজকে আমাদের রংপুর দখল করবে, কালকে ফেনী নেবে, নিয়ে নেবে। উনি কিন্তু জানিয়ে দিলেন যে ওদিকে তাকাবেন না, বাংলাদেশের ম্যাপের গ্যারান্টি আমরা চাইনিজ সরকারই দিচ্ছি, এবং সে দেশের মানুষও ক্যাপাবল ও দেশের মানচিত্র রক্ষার জন্য। এবং আমাদের দেশে 17 কোটি মানুষ কিন্তু দেশের স্বার্থে কিন্তু আমরা এক হতে পারি। জুলাই আগস্ট আন্দোলন আমরা দেখিয়ে দিয়েছি। রাইট। আচ্ছা, আপনি এই আমরা সবচেয়ে বড় দুইটা বিষয় জানতে চাই। একটা হচ্ছে তিস্তা প্রকল্প, এখানে ভারতের প্রচুর আপত্তি আছে, কিন্তু এটা সম্ভবত করে ছাড়বেই আমাদের সরকার, এটা পজিটিভলি, কারণ এটা দরকার আছে। আরেকটি প্রশ্ন আমি করে রাখি, প্রতিরক্ষা সহযোগিতার যে একটা কথা, আপনি পার্ট বাই পার্ট যদি একটু দর্শকদের বলতেন। আচ্ছা, তিস্তা প্রকল্পটা দেখেন, এটা কিন্তু আসলে কিন্তু কোনো সামরিক প্রকল্প না। আমরা ভারত যেভাবে এটাকে নিয়ে অতিরঞ্জিত কথা বলে তাদের মিডিয়াগুলো, সরকারগুলো, এবং খুব অ্যাগ্রেসিভ কথাবার্তা বলে, এটা একেবারেই অগ্রহণযোগ্য এবং আমরা এটাকে প্রত্যাখ্যান করি, আমরা এর প্রতিবাদ জানাই। আর তিস্তা প্রকল্প আমাদের দেশের মাটি ও মানুষের প্রকল্প। এটা আমাদের উত্তরবঙ্গের আপনার বেশ কয়েকটি জেলা কিন্তু তিস্তা এই বাঁধ বলেন, তিস্তা নদীর উপরে কিন্তু নির্ভরশীল, এবং তারা অপর পাশে কিন্তু গজনডোবা বাঁধ দিয়ে তারা তাদের অনেক ধরনের কিন্তু আপনি ওখান থেকে পানি ডাইভার্ট করে নেয়। আবার বর্ষাকালে আপনি খেয়াল করেন এখন কিন্তু বন্যা হচ্ছে। তার মানে এই পুরা উজানে থেকে ভারত যে ভাটির অঞ্চলের মানুষের যে একটা অধিকার আছে, পানি কিন্তু একটা অধিকার, অবশ্যই আপনি অধিকার থেকে বঞ্চিত করতে পারেন না। জাতিসংঘের থেকে এটা কিন্তু আপনার একটা পাশ করা একটা আপনার আইন, যে আপনি যারা উজানে আছেন তারা ভাটির যারা থাকবে তাদের পানির বিষয়টাকে বিবেচনা রেখে পানি ব্যবহার করতে হবে। আপনার দেখেন পাকিস্তান ইন্ডিয়া কিন্তু সিন্ধু নদ নিয়ে কিন্তু কথা হচ্ছে। রিসেন্টলি খেয়াল করবেন যে ভিক্টর গাও, আপনার যে চাইনিজ যে আপনার মিডিয়া এবং বলা হয় যে স্পোকসম্যান চায়না, সে কিন্তু থ্রেটই করছে ইন্ডিয়াকে, যে আপনি ভেবে যাবেন না যে আপনি উজানের দেশ, আপনার উপরও আরেকজন আছে। আপনি যদি পাকিস্তানকে বঞ্চিত করেন তাদের অধিকার থেকে, তাহলে কিন্তু এটা আপনার উপরেও আসবে। আমি আমার ভারতীয় বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা তিস্তা প্রকল্পটা আমরা কোনো সামরিক প্রকল্প না, এটা আমাদের দেশের মাটির জন্য দরকার, আমাদের কৃষির জন্য দরকার, আমাদের মানুষের বন্যা থেকে বাঁচার জন্য দরকার। এটা আপনাদের যে কষ্টগুলো আছে, আপনাদের যে অসুবিধাগুলো আছে, সেগুলোকে বিবেচনায় রেখে এটা করা হবে। হ্যাঁ, সেগুলো আপনারা সবসময় পার্টিসিপেট করতে পারেন। আপনার তিস্তা প্রকল্প করে আপনি এই বিষয়গুলো বিবেচনায় রাখবেন যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হয়, এবং সেটা অবশ্যই আমরা দেখব, না দেখার কোনো কারণ নেই। সেটা তারা যেরকম ব্যবহার করে আমরা তো সে ধরনের ব্যবহার করি না, এবং আমরা কাকে দিয়ে করাবো সেটা তাদের অনুমতি না, এটা আমাদের দেশের আমাদের অর্থ দিয়ে আমরা করাবো, আমরা যাকে দিয়ে ভালো মনে করি তাকে দিয়ে করাবো। খুব সুন্দর আপনি উত্তর দিয়েছেন। আমরা এখন একটু সামরিক ক্ষেত্রে চলে যাই। আপনি ভালো করে জানেন, যেহেতু আপনি সামরিক বাহিনীর লোক, আপনি জানেন, আর আমার চেয়ে আরো বেশি জানেন। সেটা হচ্ছে আমরা প্রতিরক্ষা খাতে অনেকাংশে চীনের উপরে কিন্তু ডিপেন্ডেবল, সব আগে থেকেই আমরা দেখছি, সব ক্ষেত্রে আপনি বলেন, এয়ারে বলেন, তারপর ডিফেন্সের সবকিছুতে। এখন একটা আমরা দেখেছি যে ভারত পাকিস্তানের সময় পেহেলগাম একটা যুদ্ধ হয়েছিল, কাশ্মীরের পেহেলগাম নিয়ে 6 থেকে 7 দিনের যুদ্ধ। সেখানে চীনের যে মানে যে টেনসি যেটাকে বলে, যে টেনসি, সেটা কিন্তু পাকিস্তান ব্যবহার করেছিল, এবং ব্যবহার করছে আপনার রাফায়েল, যে ফ্রান্সের কোম্পানি রাফায়েলের বিমান ব্যবহার করে ভারত, বলা হয় যেটা আনটাচেবল, 5টা থেকে 6টা নামিয়ে দিয়েছে। আমি খুব শ্রদ্ধা রেখে করে বলি, আমার ট্রাম্প কাকু বলি আমি তাকে, তিনিও কিন্তু টুইটারে বলে দিছিল যে
যে ভারতে 5 থেকে 6টা রাফাল ফেলে দিয়েছে। পরে ভারত অবশ্য 2-1টার কথা স্বীকার করেছে, তাও ওভাবে স্বীকার করেনি। এখন কথা হচ্ছে বাংলাদেশের আবহাওয়ায়, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, বাংলাদেশের বিমান বাহিনীতে আকাশ প্রতিরক্ষা বর্তমান অ্যাসমেটিভ ওয়ার্ড বলেন বা যে কোনো ওয়ার্ডের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আকাশ নিরাপদ রাখা নিজের দেশের খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমাদের জন্য J-10C-টা কতটুকু উপযুক্ত হবে যদি আমরা তাদের সাথে এই ব্যাপারে কেনাকাটায় যদি এগ্রি করি? অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন আপনি। J-10C এয়ারক্রাফটটা কিন্তু আপনার বর্তমান প্রজন্মের এয়ারক্রাফট, হ্যাঁ, এই যে 4G এয়ারক্রাফট, এবং আপনার অলরেডি চায়না ব্যবহার করছে, পাকিস্তান ব্যবহার করছে, ইন্দোনেশিয়া ব্যবহার করছে, আরও কয়েকটা দেশ এগুলো কিনতে চেয়েছে, বেশ কিছু দেশ। তো এই এয়ারক্রাফটটার আপনার যে উপযুক্ততা এবং এর যে ক্যাপাবিলিটিটা কিন্তু আপনার যে গত বছর যে মের যে যুদ্ধটা হলো, শর্ট ওয়ার, আপনার 5 দিনের যে যুদ্ধটা হলো পাকিস্তান, সেখানে কিন্তু আপনার পাকিস্তান ব্যবহার করে এবং খুব আপনি বললেন যে খুব ইফেক্টিভলি এটা ইউজ করেছে। রাফালের মতো এয়ারক্রাফটকে শট ডাউন করেছে তারা। তো তখন থেকে কিন্তু একটা ডিসকাশনে এসেছে। আর চায়নার সাথে যে আমাদের যে সামরিক সম্পর্ক, এটা তো অনেক পুরান সম্পর্ক। আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, তিনটা বাহিনীতে কিন্তু আমরা তাদের ইকুইপমেন্ট ব্যবহার করে আসছি। আমরা তাদের ইকুইপমেন্ট সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা আছে এবং আমরা ব্যবহার করে অভ্যস্ত। আমাদের আগে যে F-7 এয়ারক্রাফট, এটা কিন্তু চায়না থেকে কেনা আপনার। তো কাজে আমাদের F-5 এয়ারক্রাফটও ছিল আমাদের কাছে, চাইনিজ গুলো। F-7 গুলো এখনো আমরা ব্যবহার করছি আমরা। তো আমি মনে করি যে J-10 এয়ারক্রাফটে যদি আপনি বলেন মূল্যের দিক দিয়ে সাশ্রয়, আমি যতদূর শুনেছি এরা $60 থেকে $70 মিলিয়ন প্রতিটা এয়ারক্রাফট পড়বে, যেখানে আপনি যদি ইউরো ফাইটার কিনতে যান $120 মিলিয়ন একটা এয়ারক্রাফটের দাম। দামের দিক দিয়ে আপনি অনেক সাশ্রয় পাবেন। আবার চায়না আমাদেরকে কিন্তু একটা পর্যায়ে যে টেকনোলজি অনেক শিফট করবে, আমরা সেই টেকনোলজিগুলোকে আমরা সহজে পাবো এবং চায়না ব্যবহারের ক্ষেত্রে কিন্তু খুব বেশি লিমিটেশন দিবে না আমাদেরকে। অন্যান্য জায়গা থেকে কিন্তু আপনি ব্যবহারের অনেক লিমিট করে দেয়। যে অমুক দেশের বিরুদ্ধে তুমি যুদ্ধ করতে পারবেন না, অমুক কাজে ব্যবহার করতে পারবেন না, আপনি অ্যাগ্রেসিভলি ব্যবহার করতে পারবেন না, ডিফেন্সিভ করতে, এই ধরনের গুলো কিন্তু চাইনিজ আর্মামেন্ট যখন আমরা পারচেজ করি তখন কিন্তু এগুলো থাকে না। আর সাথে জানেন যে আমাদের পাকিস্তানও আমাদের ভালো বন্ধু। হ্যাঁ, পাকিস্তানের অনেক আর্মামেন্ট আমরা ইউজ করি, তাদের গোলাবারিতে আমরা ইউজ করি। আর যেহেতু এগুলো পাকিস্তানে এখন প্রোডাকশন হচ্ছে, আমরা কিন্তু খরচটা আরো কমিয়ে আনতে পারবো। তাতে আমাদের প্রশিক্ষণও খুব ইজি হবে পাকিস্তান কাছে। তো আমি মনে করি এটা নিয়ে ভারতের অনেক মাথা ব্যথা আছে, কারণ তাদের তো সবকিছুতেই মাথা ব্যথা। তাদের ধারণা যে তারা একমাত্র দেশ, বাংলাদেশ এবং তার আশপাশে যে ছোট ছোট দেশগুলো আছে, তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারবে না। তাদের পররাষ্ট্র নীতি বলেন, ডিফেন্স নীতি বলেন, এগুলো তাদের উপর নির্ভরশীল হতে হবে। যে কারণে খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ বলেন, আপনার নেপাল বলেন, ভুটান বলেন, শ্রীলঙ্কা বলেন, মালদ্বীপ বলেন, প্রতিটা দেশের সাথে তাদের সম্পর্ক খারাপ। আমি আমাদের ভারতীয় বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আপনারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকুন। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। এদেশে কিভাবে এদেশের ডিফেন্স প্রোগ্রেস করবে, কিভাবে এদেশের ডিপ্লোমেসি চলবে, কিভাবে এদেশ তাদের ডিটারেন্ট পাওয়ারটাকে আরো বাড়িয়ে তুলবে, এটা এদেশের মানুষই সিদ্ধান্ত নেবে, এদেশের সরকার সিদ্ধান্ত, জনগণ সিদ্ধান্ত নেবে। আমি মনে করি J-10C এয়ারক্রাফটটা আমাদের বর্তমান সময়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং আমি আশা করি বর্তমান সরকার এটা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। আমি আশা করছি 2 থেকে 3টা স্কোয়াড্রন এয়ারক্রাফট আমাদের কেনা হবে। আচ্ছা, ভারতের ক্ষেত্রে এটা আপনি ধরেন, যখন আপনি একজন ধরেন পরমাণু শক্তিধর দেশ, এটা সন্দেহ নেই, বিগ অর্থনীতির দেশ, আপনি একটা বড় দেশ, আপনার উচিতটা কি? আপনার যে ছোট ছোট দেশগুলো আছে সবাইকে নিয়ে একসাথে সামনে চলা। অথচ আপনি যেটা বললেন এটাই সত্যি, ছোট ছোট সব দেশের সাথে তার একটা দাদাগিরি ভাব, সবার সাথে খারাপ সম্পর্ক। নেপাল পর্যন্ত আপনার ভারতের ইদেরকে ঢুকতে দেয় না, বলে যে কথা বলতে হলে প্রাইম মিনিস্টারকে পাঠাও। নেপালের মতো একটা দেশ, তার মানে কত কারেজ রাখে। আমি আরেকটা কোশ্চেন করতে চাই এই বিষয়ের মধ্যে। আমাদের 17-18টা বছরে আগে চলে গেল, আমার সময় গেলে এই সময় তো ফেরত আসা যায় না। কেন বাংলাদেশ বিমান বাহিনীকে শক্তিশালী করা হয়নি তখন? এটা তো অনেকটা বলতে পারেন যে খুব পরিষ্কার যে আমাদের যে গত ফ্যাসিস্ট সরকারটা ছিল প্রায় 16 বছর দেশকে আপনার বলতে পারেন যে এক ধরনের নিয়ন্ত্রণ করেছে। তারা দেশ পরিচালনা করে না, কারণ মানুষের ম্যান্ডেট নিয়ে তো তারা দেশ চালাই নাই। যে কারণে তাদের নিয়ন্ত্রণমূলক একটা ব্যবস্থার ভিতর দিয়ে দেশটা যাচ্ছিল এবং সেখানে তাদের পররাষ্ট্র নীতি বলেন, আপনার এই আমাদের সামরিক নীতি বলে সবকিছু কিন্তু ভারতের উপরে নির্ভরশীল হয়ে যায়, কারণ ভারতের দালালি করাটা তাদের জন্য একটা সাবজেক্ট হয়ে দাঁড়ায় এবং সে কারণেই কিন্তু আমাদের আপনার বিমান বাহিনী কিন্তু অলমোস্ট একটা জিরো পর্যায়ে চলে এসেছিল, কোনো প্রোগ্রেস হতে তারা দেয় নাই। তো আমি মনে করি যে সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি এবং বর্তমান সরকার
যথেষ্ট স্ট্যাবল এবং এদেশের জনগণের দ্বারা নির্বাচিত সরকার, এবং আমি মনে করি তারেক রহমানের নেতৃত্বে আমরা ডিফেন্সকে উনি অলরেডি বলেছেন বেশ কয়েকটা জায়গায় আমরা নতুন করে উনি কি সাজাবেন, আশা করি আমরা খুব দ্রুতই আমাদের বিমান বাহিনীর সক্ষমতা বাড়িয়ে তুলতে পারবো। আরেকটা কোশ্চেন করি, সেটা সব জায়গায় এসেছে, সেটা হচ্ছে আমাদের ফেনীতে তারপরে বগুড়ায় যে এয়ারপোর্ট গুলো ছিল যেগুলো ব্রিটিশ আমলে ব্যবহার করতো, বিগত সরকার, আমি বলতে 16-17 বছর যে আপনি ফেসিস্ট সরকারের কথা বলছেন, এরা কিন্তু সেটা তো বন্ধ করছে এবং ওর ভিতরে মানে মানে কলকারখানা থেকে শুরু করে আবাসিক অবস্থা জানো কেউ এটা, এবং ইপিজেড আপনার ফেনীতে ইপিজেড ভারতীয় কোম্পানিকে দেওয়া হয়েছিল, পরবর্তীতে ইউনূস সরকার, সাবেক সরকার, অন্তর্বর্তী সরকার তারা কিন্তু ক্যান্সেল করেছে। তাই এই ঘাটিগুলো যেমন লালমনিরহাট যে বিমান ইটা আমরা চালু করার পর থেকে তাদের গাত্রোদহ হয়েছে। তো এই যে আমাদের যে ঢাকা সিটির বাইরে যে ফেনী বলেন, বগুড়া বলেন, লালমনিরহাট বলেন, যে এয়ারপোর্ট গুলা ব্রিটিশ আমলে, এগুলা কি আবার রান হতে আসা তো উচিত নাকি, আপনি কি মনে করেন? হ্যাঁ, আমাদের এয়ার স্ট্রিপ গুলো দেখেন, এগুলো কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ডের সময় বেশিরভাগ করা, এগুলো কিন্তু অনেকদিন রিডান্ডেন্ট হয়ে গেছে, অনেকগুলো ব্যবহার অনুপযোগী হয়ে যায়। তো আস্তে আস্তে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় আপনি কিন্তু এটা শুরু হয়েছে এবং বর্তমান সরকারও এটাকে প্রাধান্য দিচ্ছে। এবং লালমনিরহাট যেটা আপনি দেখছেন এটা কিন্তু বিএনপি গভর্নমেন্টের সময় থেকে কিন্তু এটা নিয়ে কাজ হচ্ছিল এবং বিমান বাহিনী কিন্তু একটা প্রতিষ্ঠানও আছে ওখানে। তারপরে আমি মনে করি এই ছোট ছোট এয়ার স্ট্রিপ গুলোকে দ্রুত আমাদেরকে কর্মক্ষম করে তোলা উচিত, এখানে যাতে ছোট ছোট এয়ারক্রাফট গুলো ল্যান্ড করতে পারে, আমাদের বিমান বাহিনী এয়ারক্রাফট গুলো ল্যান্ড করতে পারে আমাদের নিজস্ব টেরিটরির ভিতরে, নিজস্ব ভূমির ভিতরে, নিজস্ব একটা সার্বভৌম বাংলাদেশ, এর ভিতরে আমরা কি করবো সেটা আমাদের বিষয়। এটা ভারত কি ভাবছে এটা নিয়ে আমাদের ভাবার কারণ আমরা তো তাকে হামলা করছি না, কিছুই করতেছি না, এমনকি আমরা বলছিও না। আমি ব্যক্তিগতভাবে আমি একজন সাবেক সামরিক অফিসার হিসেবে আমি মনে করি যে ভারত কি ভাবছে এটা না ভেবে আমরা কি ভাবছি আমাদের দেশের প্রতিরক্ষার জন্য, আমরা কি ভাবছি আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, আমরা সেটাই ভাববো। এবং এদেশের জনগণ সকলকে সাথে করে নিয়ে আমি বর্তমান সরকার, আমি বিশ্বাস করি সেই কাজটি করবে যেটা জনগণ চায় এবং দেশের জন্য যেটা মঙ্গল। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্লোগান কিন্তু এইটাই, বাংলাদেশ ফার্স্ট, মানে আমাদের জন্য যেটা ভালো মনে হবে। ধন্যবাদ আপনাকে, সুন্দর করে বুঝেছেন। আমি আরেকটা বিষয়, যারা বর্তমান যুদ্ধে আমরা দেখেছি, আপনি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বলেন, প্রায় 4.5 বছরের দিকে যাচ্ছে। ইরানের যুদ্ধটা আমরা দেখছি থেমে থেমে হচ্ছে। একটা প্রজাতে আমি বলবো আপনার ওখানে কোনো আপনার যেটাকে বলে পাইলট লাগে না, সেটা হচ্ছে ড্রোন। এই ড্রোনের যে মাত্রাটা, মানে আপনার কোনো প্রাণহানি হচ্ছে না, নিজেদের অন্যের আপনি করছেন ওটা ভিন্ন কথা, যুদ্ধ হলে তো হবে। এই ড্রোনের যে ব্যাপকতা, ব্যবহারটা যেভাবে সামনে আসছে, আপনি ক্যামিকাজি ড্রোন বলেন, শাহেদ 136 ড্রোন বলেন, তারপর তুরস্কের নাম করা ড্রোন কিছু রয়েছে, আমেরিকান র্যাপ্টর রয়েছে। তো এই তুরস্ক তো খুব নাম করা, ওরা তো খুব ভালো ড্রোন, এবং তারা ড্রোন ন্যাটোতেও তারা সাপ্লাই দেয়। এই তুরস্কের সাথে আমাদের একটা যৌথ উদ্যোগে ড্রোন কারখানা বগুড়ায় হতে যাচ্ছে, এইসব পজিটিভ। এটা নিয়ে আমি ড্রোনের ব্যবহার এবং এটা হলে আমরা কতটুকু উপকৃত হবে একটু যদি দর্শকদের বলতেন। আচ্ছা, ড্রোন বর্তমান যুদ্ধক্ষেত্রে একটা অত্যন্ত উপযোগী অস্ত্র হিসেবে কিন্তু হাজির হয়েছে। এছাড়া এই যুদ্ধটাকে আমরা অ্যাসিমেট্রিক ওয়ার বলি আমরা। আপনি গতানুগতিক যে সিমেট্রিক যে ওয়ারগুলো আমরা করে থাকি সেগুলোর বাইরে চলে গিয়েছে, এবং এটা বলতে হবে আধুনিক টেকনোলজির একটা নতুন একটা কিন্তু সংযোজন এই ড্রোন টেকনোলজি। এবং এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যে এগুলো লো ফ্লাই করার কারণে আপনার যে রাডারকে অ্যাভয়েড করতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার। আবার ছোট ছোট ওয়েপনগুলো সেট করা যায়, এখানে ছোট ছোট বমগুলো, এবং পিন পয়েন্ট টার্গেট হিট করা যায় এটা দিয়ে। এবং রিমোটলি পাইলটেড ভেহিকেল, এখানে পাইলটের প্রয়োজন নেই, কারণ যে জীবনহানির সংখ্যা খুব কম। আচ্ছা, এটার ব্যবহারগুলো আপনার খুব আমরা দেখেছি আজারবাইজান আর্মেনিয়া ওয়ারে দেখছি আমরা, ওখানে আর্মেনিয়ার দিকে খুব ইফেক্টিভ ব্যবহার করেছে এবং টার্কি ড্রোনগুলো ব্যবহার করেছে। আপনি জানেন বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু অলরেডি কিন্তু আমাদের কাছে টার্কি ড্রোন আছে, খুবই উচ্চ মান সম্পন্ন টার্কি ড্রোন বেশ কিছু আমাদের আছে। আমরা মিলিটারি ড্রোন, হ্যাঁ আমরা সংগ্রহ করেছি, যেগুলো আপনার শত্রুর দেশের ভিতরে আপনার প্রায় 700 থেকে 800 কিলোমিটার অভ্যন্তরে অ্যাটাক করার ক্যাপাবিলিটি রাখে। আমাদের বেশ কিছু আছে। এবং সামনে আপনি যেটা বললেন যে ড্রোন প্রযুক্তি, আবার ইরান এবং ইসরায়েল এবং যে ওয়ারটা চলছে এখনো বলতে পারেন শেষ হয়নি, সেখানে ইরান এই ব্যবহারটাকে এমন ব্যাপকতা পর্যায়ে নিয়ে গিয়েছে বলতে পারেন যে ড্রোন এবং হরমুজ প্রণালীর যে স্ট্র্যাটেজিক যে ডিসিশন ইরানের, এই দুটো কিন্তু ইরানকে আরো কিন্তু যুদ্ধক্ষেত্রে আপনার কন্টেইন করতে পারছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা বিশাল পরাশক্তিকে কিন্তু ইরান কন্টেইন করছে, ইসরায়েলও কম কিন্তু না। একটা হচ্ছে সারফেস টু এয়ার মিসাইল দিয়ে, আরেকটা হচ্ছে ড্রোন টেকনোলজি দিয়ে, আরেকটা হচ্ছে হরমুজ প্রণালীর কৌশলগত যে অবস্থান নিয়ে, ইকোনমিক যে ব্লকেট গুলো তৈরি করেছে আপনার যে ক্রাইসিস গুলো।
তো আমার মনে হয় যে ড্রোন প্রযুক্তিটা নিয়েছে তার সাথে আমরা কাজ করছি এবং যেখানে করতে যাচ্ছি আমরা এটা আশা করি সামনের দিনে বাংলাদেশকেও যে ড্রোনের ক্ষেত্রে অনেক এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের নিজস্ব ড্রোন উদ্ভাবনের যে অ্যাবিলিটিসটা সক্ষমতাটা বাড়বে এবং বাংলাদেশ গভর্নমেন্ট ওই পর্যায়ে চিন্তা করছে এবং এটা হওয়া উচিত। হওয়া উচিত। আচ্ছা, আজকের অনুষ্ঠানে সর্বশেষ প্রশ্ন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা সর্বগুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আমি রেখে দিয়েছিলাম আপনার জন্য। সেটা হচ্ছে আমাদের দেশের প্রতিরক্ষায় ৪২,০০০ কোটি টাকা আমাদের জন্য আসলে কতটুক এই যুগে, এই আপনার যেখানে মানুষজন 5th জেনারেশনের প্লেন উড়াচ্ছে, 4th জেনারেশন তো চলছে, আপনি ড্রোনের কথা বললেন, আকাশ প্রতিরক্ষার কথা বললেন, অনেক কিছু। তারপরে এখন আমরা ছোট্ট একটা উদাহরণ দেই, পৃথিবীর একমাত্র দেশ হচ্ছে ইরান, যারা নিজেদের টেকনোলজি উদ্ভাবন করে নিজেরাই সবকিছু উৎপাদন করে, তাদের কোনো বাধা বিপত্তি নেই, যেহেতু কারণ নিষেধাজ্ঞার মধ্যে গেছিল, এটাই তাদের শক্তি স্ট্রেংথ। তো আমাদের এই বাজেটটা কি আপনার মনে হয় না অপ্রতুল্য, এটা কম? এটা এটা আপনি কি বলবেন? আপনার যদি ডিফেন্স বাজেট যদি জিডিপির সাথে তুলনা করেন, জি জি, বিশ্বের যে কয়েকটি দেশ সবচেয়ে কম বাজেট ডিফেন্সের জন্য রাখে দেয়। জিডিপির পার্সেন্টেজে, সেটা বাংলাদেশ তার ভিতরে একজন হচ্ছেন। আমাদের জিডিপি $510 বিলিয়ন, জি। ডিফেন্স বাজেট আপনি $3.5 বিলিয়ন, এটা 0.7%। আমাদের প্রতিবেশী যে মায়ানমার, ওর কিন্তু আপনার জিডিপি মাত্র $82 বিলিয়ন। হ্যাঁ, তাদের ডিফেন্স বাজেট কিন্তু আপনার 6.6%। হ্যাঁ, প্রায় $5 বিলিয়ন তাদের আপনার ডিফেন্স বাজেট। তো $82 বিলিয়ন জিডিপিতে 5 বিলিয়ন ডিফেন্স বাজেট, আর আমাদের 510 বিলিয়ন জিডিপিতে আপনার 3.5 বিলিয়ন ডিফেন্স বাজেট। আমাদের এই ডিফেন্স বাজেটগুলো আপনি কিন্তু মেইনটেনেন্স, বেতন ভাতা, আপনার ইনফ্রাস্ট্রাকচার এগুলোতে কিন্তু চলে যায়। কারণ আমাদের 3 বাহিনী মিলে প্রায় 2 লক্ষের ঊর্ধ্বে আমাদের আছে। আমাদের রিটায়ার্ড আমাদের কমিউনিটি আছে প্রায় 50,000 এর উপরে। অনেক মেইনটেইন করতে হয় আপনি। এমন না যে অতিরিক্ত কিছু দেওয়া হয় 3 বাহিনীকে। নরমাল বেতন পে স্ট্রাকচারই কিন্তু আমাদের দেশে কিন্তু চলে। এমন কোনো অতিরিক্ত কোনো সুবিধা দিয়ে কোনো কিছু দেওয়া হয় না। তো আমি মনে করি ডিফেন্স বাজেটটা সামনের দিনে আরো বাড়া দরকার। আপনি ইয়েতে যান, ভারতের ডিফেন্স বাজেট কিন্তু আপনি প্রায় 2.5% তাদের জিডিপি। পাকিস্তানের ডিফেন্স বাজেট প্রায় 2.6% তাদের তো ইকোনমি আমাদের চেয়ে অনেক খারাপ। হ্যাঁ, পাকিস্তানের ইকোনমি তো অনেক দুর্বল। তাদের অবশ্যই এনিমি ইজ ভেরি ডিস্টিংক্ট এনিমি, তাদের প্রয়োজন আছে। তো আমি মনে করি এই বিষয়টাকে বর্তমান সরকার বাড়িয়েছেন বেশ কয়েক পার্সেন্ট। গতবারের তুলনায় গত সম্ভবত 37 না 38,000 ক্রোর ছিল, এবার 42,000 কোটি টাকা করা হয়েছে। আমি বিশ্বাস করি অন্যান্য বাজেট থেকে সরকার নিশ্চয়ই আর্মামেন্ট কেনার জন্য টাকা দিবেন, হয়তো উন্নয়ন বাজেটে অনেক কিছু থেকে দিতে পারেন। এবং এটা আমার বর্তমান সময়ের প্রয়োজন, এটা এমন না যে এটা কোনো অতিরিক্ত। সেটাই কারণ আপনি তো আপনার গায়ে যদি কেউ এসে পড়ে, আপনাকে তো প্রোটেক্ট করতেই হবে। প্রথমে প্রোটেক্ট করে তারপরে হামলাটা চালাতে হবে। ইরান যেটা চালাচ্ছে তাদের সীমিত নিয়ে, কিন্তু তারপরে ধন্যবাদ আপনাকে কর্নেল জামিল, অনেক কথা বললেন, আমরা অজানা কথা বললেন এবং এই যে দেশের ভালোর জন্য কথা বললেন। আশা করছি বাংলাদেশ সরকার যিনি বর্তমানে রয়েছেন তাদের সুচিন্তিত মতবাদ নিয়ে এগিয়ে যাবেন। এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি স্লোগান আছে, মেক বাংলাদেশ ফার্স্ট, এটা উনি মনে প্রাণে ধারণ করেন, আমরা বিশ্বাস করি। এবং ওভাবে আমাদের যে সামরিক খাত অনেক বড়, আপনাকে দেশ, এই যে আমরা বসে কথা বলছি, কিন্তু আপনার সীমানায় কিন্তু পাহারা দিচ্ছে অতন্ত্র প্রহরী, আমাদের বিজিবি বলেন, সেনাবাহিনী, সবাই, পুরা দেশটা তারা পাহারা দিচ্ছে বলে আমরা শান্তিতে ঘুমাতে পারি। তাই তাদের বাজেটটা অবশ্যই বাড়ানো দরকার, তাদের নিজেদের স্বার্থে না, দেশের স্বার্থে। এবং যেসব ইকুইপমেন্টের কথাবার্তা চলতেছে অবশ্যই ভালো, এবং এর চেয়ে বেটার থাকলে তাও কেনা উচিত। আমাদের সামরিক শক্তিটা আমাদের নিজেদের ডিফেন্সের জন্য দরকার, অন্য দেশকে দেখানোর জন্য না। তাই আমাদের যা ক্যাপাবিলিটি আছে তার মধ্যে বেস্টটা আমরা যেন করতে পারি। আপনাকে ধন্যবাদ। অনেকে আজকের অনুষ্ঠানে আমাদেরকে খুব সুন্দর করে আপনি ব্যাখ্যা দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন, তারপর লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের টকশোগুলো আপনারা উপভোগ করছেন সেটাও জানিয়ে দিন। আপনার দেশের নাম, জায়গার নাম, জেলার নাম, গ্রামের নাম, আপনার নাম সহ কমেন্টে জানান। আর জিও পলিটিক্যাল ব্যাপারে যে কোনো বিষয়ে আপনারা যদি জানতে চান, আমাদেরকে মেইল করেন, আমাদের কমেন্ট সেকশনে লেখেন, আমরা সে বিষয়ে আলাপ আলোচনা করব। আর বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে কিছু নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আজকের মতো আমরা দুজন এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে একই সময় একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।